বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। এইচএসসি ২৬ ব্যাচ যাদের জানুয়ারি থেকে হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তারা যারা আছেন টেস্টের পরীক্ষার টেনশানে, আর যারা যারা নতুন নতুন মাত্র হচ্ছে কলেজ শুরু করলেন এইচএসসি ২৭ ব্যাচ, তাদের জন্য একটু আগে থেকে অ্যাডভান্স হয়ে থাকার জন্য আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে। মোটামুটি আমাদের 10 তারিখ থেকে যেহেতু কন্টিনিউ ফ্রি ক্লাস চলতেছে, এর আগে আপনারা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের উপরে অনেকগুলো ক্লাস পেয়ে গেছেন। আজকে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের কিছু গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস করব ক্লাসে, আর হচ্ছে কিছু এমসিকিউ তো বরাবরের মতো আমরা তো প্র্যাকটিস করবই। তো আর এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিংয়ের যেই ভীতিটা আছে যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের তুলনায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অপেক্ষাকৃত সহজ, বাট অনেকে আবার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশান নিতে না পারার কারণে তাদের অনেক ক্ষেত্রে টপিক ঠিকঠাক মতো বাছাই করে উঠতে না পারার কারণে অনেকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও দেখা যায় একটু খারাপ করে ফেলে। তো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে সিলেক্টিভ কয়েকটা অঙ্ক যদি আপনি প্র্যাকটিস করেন এবং একই অঙ্কের যত টাইপসের অঙ্ক আছে সবগুলো টাইপ যদি আপনি ভালো মতো বুঝে প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখা যায় যে খুব অল্প পরিশ্রমে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও ভালো রেজাল্ট অর্থাৎ ৮০-র উপরে পাওয়া খুব ইজিলি সম্ভব, অসম্ভব মোটেই না। তবে এর জন্য যেটা করা লাগবে, বরাবরের মতো কথা একটাই, অনুশীলন অনুশীলন অনুশীলন, এর কোনো বিকল্প নেই। সো আপনাদেরকে অবশ্যই একটু গুরুত্ব সহকারে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের মতো অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারটাকেও আমরা গুরুত্ব সহকারে প্র্যাকটিস করব। এইটা আমরা সবাই চেষ্টা করব যাতে এই কাজটা যেন আমরা করতে পারি। ওকে, যারা যারা ক্লাসে জয়েন হয়েছেন সবাই একটু কষ্ট করে যার যার টাইম লাইনে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে রাখার চেষ্টা করি। আর হচ্ছে যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব থেকে থাকে যারা এখনও অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে চিন্তায় আছে, তাদেরকে চাইলে আপনারা একটু ক্লাসে মেনশন করে দিতে পারেন। ওকে, আসেন আমরা সবাই মিলে আমাদের ক্লাসের আলোচনা শুরু করি। ওকে, শুরুতেই আমরা যেটা দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের বেসিক্যালি সিলেবাসটা কি, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্ষেত্রে কোথায় আপনাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন জায়গাটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। আসেন একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনার সৃজনশীলে যেহেতু ৭০ মার্কস, তো সবার আগে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আঁকবে আপনাকে। ৭০ মার্কসের মধ্যে কিভাবে বেশি নাম্বার পাওয়া যায় সেই চেষ্টা তো করাই লাগবে। তার পরবর্তীতে গিয়ে কাজ হচ্ছে এমসিকিউ অংশ। এমসিকিউ অংশের ক্ষেত্রে যদি আমরা বোর্ড প্রশ্নগুলো ভালো মতো পড়তে পারি, তাহলে দেখা যায় যে এমসিকিউ অংশ থেকে আমরা খুব ইজিলি যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারেন টাইপ ওয়াইজ প্রশ্নগুলো, বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, তাহলে দেখা যায় যে এমসিকিউর ঝামেলাটা খুব একটা হয় না। তবে সৃজনশীলটা যত গুরুত্ব সহকারে আপনি করতে পারবেন, সাথে সাথে এমসিকিউর প্রিপারেশনটা কিন্তু একই সাথে তখন হয়ে যায়। তো শুরুতেই আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের ক বিভাগ অংশ থেকে আমাদেরকে কি আনসার করা লাগবে। ক বিভাগের মধ্যে আমরা জানি যে এখানে কোনো চয়েস করার অপশন নাই, আপনাকে বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হবে। কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল। ওকে, তাহলে এখানে আপনার নাম্বার কত? এখানে টোটাল নাম্বার কত? এখানে টোটাল নাম্বার হচ্ছে 2টা সৃজনশীলে 20 নাম্বার। তো এই 20 নাম্বার আপনাকে বাধ্যতামূলক তো স্যার অ্যান্সার করাই লাগবে। তো এইখানে ভালো করার জন্য আপনি কোন জায়গাতে গুরুত্ব দিবেন? আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এইটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আমাদের 5ম নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায়। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে যেমন আর্থিক বিবরণী চ্যাপ্টারটা আছে কোথায়? একদম শেষের দিকে, তাই না? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী হচ্ছে আমাদের 10 নাম্বার চ্যাপ্টার, কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এটা হচ্ছে আমাদের 5 নাম্বার অধ্যায়। তো এই 5 নাম্বার অধ্যায় থেকে আমাদেরকে যেই যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই মোটামুটি নিশ্চিত রূপে বলা যায়, এবং এখান থেকে কোন কোন সমন্বয় টাইপসগুলো আমরা একটু ভালো মতো দেখব, আর এই বিবরণীগুলো করতে গেলে আমরা কোথায় আটকে যেতে পারি, প্রবলেম কোথায় হতে পারে, সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আসেন যারা যারা ক্লাস শেয়ার, যারা যারা ডান লিখছেন, ওকে সানি থ্যাংক ইউ আপনাকে শেয়ার করার জন্য। ওকে, যারা যারা আর জয়েন হয়েছে, নুরি, তারপর হচ্ছে নুসরাত, সবাই একটু খাতা কলম নিয়ে স্যার রেডি হন। আমি বোর্ডের মধ্যে লিখব, আপনি শুধু জাস্ট দেখে গেলে পরবর্তীতে আপনার মনে নাও থাকতে পারে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি বলে দিচ্ছি, একটু খাতার মধ্যে নোট ডাউন করে রাখেন। নোট ডাউন করে রাখলে যেটা সুবিধা হবে যে
আপনি পরবর্তীতে যখন প্রিপারেশান নিজে নিজে নিতে যাবেন তখন আপনাকে এই জায়গাটা অনেক হেল্প করবে যে কোন টাইপের অঙ্কগুলো আপনি বারবার করে প্র্যাকটিস করবেন। জি ওকে, খাতা কলম নিছেন? ওকে, তাহলে প্রথমে আসি হচ্ছে আমাদের সৃজনশীল অংশের মধ্যে ক বিভাগ। ক বিভাগের ক্ষেত্রে অনেকে এটাকে অ্যাভয়েড করতে চান, কিন্তু ক বিভাগ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনার লস যেটা হবে এ প্লাস তো মিস হবেই, বরং আপনার অন্যান্য যেই অঙ্কগুলো আছে সেটার উপরে আপনার প্রেশার পড়বে, তখন বেশি বেশি চ্যাপ্টার করা লাগবে। তো আমরা ক বিভাগকে বাদ দিব না, ক বিভাগ আমরা রাখবো এবং ক বিভাগ থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে তো হয়ে যাবে। আসেন খেয়াল করেন, প্রথমে আপনার বিশদ আয় বিবরণী, এখান থেকে তো স্যার প্রশ্ন আসবেই। তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে আপনার সংরক্ষিত আয় বিবরণী, এইটা থেকে তো বাধ্যতামূলক প্রশ্ন থাকবেই। সংরক্ষিত আয় বিবরণী এটা বাধ্যতামূলক আসবে, যেখানে হচ্ছে আপনার এই শেয়ার সংক্রান্ত লভ্যাংশ সম্পর্কিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু আলোচনা করা হয়। এই জায়গাতে অনেকে একটু ঝামেলায় পড়ে যায় যে স্যার এটা মনে রাখবো কিভাবে, ফরম্যাটটা কি, ছকটা কি। সো এইটা আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এখান থেকে আপনার হয়তোবা জাস্ট সম্পত্তির পরিমাণ বের করতে বলতে পারে, অথবা হচ্ছে আপনার দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ এই অংশটা বের করতে বলতে পারে, অথবা পুরো আর্থিক বিবরণী এইটা আসতে পারে 4 নম্বরের প্রশ্ন হিসেবে। আচ্ছা, তো প্রথমে ঝামেলা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী অংশের মধ্যে দুইটা সেকশন। বিশদ আয় বিবরণী থেকে হয় আপনার মোট লাভ এই জায়গাটুকু পর্যন্ত নির্ণয় করতে বলতে পারে, অথবা আপনার প্রশ্নের মধ্যে নিট লাভ এই পরিমাণটা বের করতে বলতে পারে। সো যদি মোট লাভ অংশ নির্ণয় করা সংক্রান্ত বিষয় থাকে, তার মানে হচ্ছে আপনার সেই প্রশ্নের মধ্যে বিক্রয়, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে হচ্ছে আপনার সমাপনী মজুদ পণ্য, এই সংক্রান্ত সমন্বয় আইটেমগুলো বেশি থাকবে। বিক্রয় থেকে কি কি সমন্বয় থাকতে পারে, বিক্রয়ের মধ্যে আপনার রেওয়া মিলের মধ্যে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা দেওয়া থাকতে পারে, অথবা বিক্রয়ের সাথে আপনার কোনো অলিখিত বিক্রয় সমন্বয় দেওয়া থাকতে পারে। অলিখিত বিক্রয় কি হবে, বিক্রয়ের সাথে যোগ। আর অলিখিত বিক্রয় যদি সমন্বয়ে থাকে তাহলে সেটা আর্থিক অবস্থার বিবরণীতে কি করা হবে, আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদারের সাথে আপনি অলিখিত বিক্রয়কে কি করবেন, যোগ করে দেখাবেন। দেনাদারের সাথে অলিখিত বিক্রয়ের টাকা কি করব, যোগ করব। তাহলে বিক্রয় সংক্রান্ত সমন্বয়গুলো কি কি, বিক্রয় সংক্রান্ত সমন্বয়গুলো থেকে আপনার বিক্রয় ফেরতের টাকা, তারপরে হচ্ছে বিক্রয় বার্তার টাকা, এইটা বাদ যাবে। বিক্রয় ফেরতের সাথে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে সেটা আপনার এর সাথে কি হবে, যোগ হবে। তারপরে আপনার এমন টাইপের সমন্বয় দেওয়া থাকতে পারে যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তো বিনামূল্যে যদি পণ্য বিতরণ করা হয় তাহলে সেটা বিজ্ঞাপন খরচের মধ্যে দেখাতে হবে। আর হচ্ছে আপনার এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় থেকে বাদ দিবেন। আরেকটা বিষয় আসতে পারে যে মুনাফাবিহীন বিক্রয়, এই সমন্বয়টা একটু ভালো মতো যদি মনে রাখেন, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ বলছে কত, মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ বলছে হচ্ছে 550 টাকা ধরে নিলাম। তাহলে এই মুনাফাবিহীন বিক্রয় এই সম্পর্কিত সমন্বয়টা আসবে কোথায়, মুনাফাবিহীন বিক্রয়, এটা তো বিজ্ঞাপনের উদ্দেশ্য করেন নাই আপনি, বিনামূল্যেও করেন নাই। মুনাফাবিহীন বিক্রয় মানে আপনার যত টাকা ক্রয় মূল্য ছিল পণ্যের ঠিক তত টাকাতেই আপনি কি করছেন, পণ্যটাকে বিক্রয় করছেন। তাইলে অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য 550 টাকা, বিক্রয় মূল্য কত, 550 টাকা। এই সিনারিওটা হলে সেটাকে আপনি কি বলবেন, মুনাফাবিহীন বিক্রয়। তো এই মুনাফাবিহীন বিক্রয়ের ক্ষেত্রে কি করা লাগবে, বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকে বাদ যাবে, ক্রয় থেকে বাদ যাবে। দেখেন দেখেন কথা বুঝতে পারছেন কিনা, বিক্রয় থেকে বাদ যাবে আর ক্রয় থেকে বাদ যাবে। সো এই টাইপের সমন্বয়গুলো বিক্রয় সংক্রান্ত ক্রয় সংক্রান্ত থাকতে পারে। আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অগ্নিবিনষ্ট পণ্য, অগ্নিবিনষ্ট পণ্য যদি দেওয়া থাকে, তারপর আবার যদি বীমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়, এই সম্পর্কিত সমন্বয়টা এই হচ্ছে আপনার মোট লাভ কেন্দ্রিক যদি অঙ্ক আসে সেই এখান থেকে আসতে পারে, অথবা এখান থেকে আপনাকে শুধু বিক্রিত পণ্যের ব্যয় এটাও বের করতে বলতে পারে, হোয়াট এভার যেটাই হোক। আর নিটলাভ অংশের মধ্যে বেসিক্যালি খুব একটা ঝামেলা থাকে না। নিটলাভ অংশ যদি আপনাকে বের করতে বলে সেক্ষেত্রে আপনার অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার সমন্বয়, অবচয়,
এটা খুবই সহজ, এই অবচয়ের সমন্বয়টা এতটুকু দেখে রাখলেই এনাফ। আর অপরিচালন আয় কোনটা, অপরিচালন ব্যয় কোনটা, এইটা মাঝে মধ্যে এই বিশদ আয় বিবরণী অংশ থেকে প্রায়ই আসতে দেখা যায় যে অপরিচালন আয়ের মধ্যে কোন কোন আয়গুলো আসবে, যে সমস্ত আয়ের টাকা প্রতিনিয়ত পাওয়া যায় না, যেমন সম্পত্তি বিক্রয়জনিত মুনাফার পরিমাণ, তারপরে হচ্ছে আপনার বীমা কোম্পানি থেকে যদি আপনি ক্ষতিপূরণ পান সেই টাকাটা, তারপরে হচ্ছে আপনার বিনিয়োগের সুদ, এগুলাকে আপনি বলবেন অপরিচালন আয়। আর অপরিচালন ব্যয়ের টাকা যেমন হচ্ছে ঋণপত্রের সুদ, এটাকে আপনাকে বিয়োগ করা লাগবে বা বাদ দিতে হবে। সো যেই সমস্ত খরচগুলো অপরিচালন আয় এবং ব্যয়ের মধ্যে আসবে এই সংক্রান্ত যদি আপনি ভালো মতো দেখেন, তাহলে বিশদ আয় বিবরণী থেকে যে 4 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্ন যেটাই আসুক ক অথবা খ এর মধ্যে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। তারপরে গুরুত্ব দিয়ে আপনাকে যে জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে স্যার কি, সংরক্ষিত আয় বিবরণী। এই জায়গাতে হচ্ছে একটু বেশ ঝামেলার মধ্যে পড়ে যাই আমরা। সংরক্ষিত আয় বিবরণী অংশের মধ্যে এটার যেটা প্রারম্ভিক জের অঙ্কে দেওয়া থাকবে, সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক জের কোথায় দেওয়া থাকবে, ট্রায়াল ব্যালেন্সে রেওয়া মিলে, এর সাথে আপনার নিট মুনাফা বা নিট লাভের টাকাকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে নিট লাভের টাকা সেটা কোথায় পাবেন, এই বিশদ আয় বিবরণী থেকে আপনি নিট লাভ পাবেন, অথবা অঙ্কে বলা থাকবে যে এত টাকা নিট লাভ ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো, এরকমের কিছু বলে দেওয়া থাকবে। তারপরে নিট লাভের টাকা যোগ করলেন, এখান থেকে আপনি হচ্ছে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর অথবা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর, সাধারণ সঞ্চিতি তহবিল ছাড়াও যে কোনো রকমের সঞ্চিতি তহবিলে, যেমন লভ্যাংশ সঞ্চিতি বা সমতাকরণ তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, যে কোনো রকমের তহবিলের স্থানান্তর এখানে কি হবে, বিয়োগ হবে বা হচ্ছে এখান থেকে বাদ যাবে। আর সকল প্রকারের লভ্যাংশ এখান থেকে বাদ যাবে, যেমন মনে করেন আপনার প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, তারপরে আপনি এখান থেকে আরও বাদ দিতে পারেন যদি আপনার কোনো যেমন দেখা যায় যে যদি বোনাস শেয়ার দেওয়া থাকে, বোনাস শেয়ারের লভ্যাংশের টাকাও কি করবেন, বাদ দিবেন। আচ্ছা, লভ্যাংশের পরিমাণটা ধার্য করব কিসের উপর, শেয়ার মূলধন যত তার উপরে আপনি লভ্যাংশের পরিমাণটা নির্ধারণ করবেন। প্রস্তাবিত লভ্যাংশের পরিমাণ আসবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরিমাণ দেওয়া থাকলে সেটাও আসতে পারে। তাহলে লভ্যাংশ সম্পর্কিত বিষয়গুলো আর যে কোনো রকমের সঞ্চিত তহবিলের স্থানান্তর সংক্রান্ত বিষয়গুলো, মোটামুটি এই জায়গাটুকু যদি আপনি ভালো মতো দেখেন তাহলে সংরক্ষিত আয় বিবরণীর বেসিকটুকু আপনার কমপ্লিট। এখানে মাঝে মধ্যে যে 2-1টা জায়গাতে আপনি প্রবলেমে পড়তে পারেন সেটা হচ্ছে আয়কর এবং আয়কর সঞ্চিতি। এটা আমরা কোথায় লিখব, আয়কর এবং আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে দেওয়া থাকে, সে আয়কর থেকে আয়কর সঞ্চিতির টাকা বাদ দিয়ে এটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে বিয়োগ হবে। আয়করের টাকা বড়, আয়কর সঞ্চিতির টাকা যদি ছোট হয়। আর যদি উল্টা হয়, আয়কর সঞ্চিতির টাকা যদি বেশি দেওয়া থাকে আর আয়করের পরিমাণ কম দেওয়া থাকলে, তখন সেটাকে আপনি কোথায় লিখবেন, হয় আপনি এটাকে নিট লাভের সাথে যোগ করে দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনি প্রারম্ভিক যে নিট লাভ তখন গিয়ে আয়কর সঞ্চয়ী থেকে আয়কর বাদ দিয়ে দেখাতে পারেন, অথবা যে নেগেটিভ রেজাল্টটা আসবে সেটা আপনি এখান থেকে বিয়োগ করেও দেখাতে পারেন, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। আয়কর এবং আয়কর সঞ্চিতির সমন্বয়টাই হচ্ছে এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে বেসিক্যালি ঝামেলা পাকাইতে পারে। তারপর মাঝে মধ্যে অদাবিকৃত লভ্যাংশ, এরকমের অদাবিকৃত লভ্যাংশের অবলোপন এটা থাকতে পারে প্রশ্নের মধ্যে। তারপর হচ্ছে আয়কর ফেরত দেওয়া থাকতে পারে, এইটা যদি থাকে ঝামেলায় ফেলতে পারে আপনাকে। সো এই যেই টাইপসের সমন্বয়ের কথাগুলো বললাম, এগুলো যদি আপনি একটু বাছাই করে প্র্যাকটিস করেন, 2-3টা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করেন, তাইলে এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর আর্থিক অবস্থার বিবরণী অংশের মধ্যে অ্যাজ ইউজুয়াল সম্পত্তির, চলতি সম্পত্তির মান অথবা স্থায়ী সম্পত্তির মান, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় অথবা আপনি এটাকে লিখতে পারেন হচ্ছে অলিক সম্পত্তি, এই হেডলাইন দিয়ে অলিক সম্পত্তি বা অসমন্বিত ব্যয়, যেখানে হচ্ছে আপনার শেয়ার অবহারের পরিমাণটাকে দেখাইতে হবে, যেখানে আপনার হচ্ছে প্রারম্ভিক খরচ এর পরিমাণটাকে দেখাতে হবে। এই জায়গাটা প্রায়ই দেখা যায় অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের কোশ্চেনের মধ্যে আসতে দেখা যায় যেখানে অসমন্বয়কৃত ব্যয় বা অলিক সম্পত্তির যে আইটেমগুলো থাকবে সেটা আপনি লিখবেন। দেখেন, শেয়ার অবহারের টাকা কিন্তু সম্পত্তির পাশে, কিন্তু শেয়ার অধিহারের টাকা কোথায় আসবে, শেয়ার অধিহারের টাকা হচ্ছে
শেয়ার মূলধন অংশের সাথে যোগ করে দেখানো হবে। এটাকে সঞ্চিতি ও উদ্বৃত্ত এই সেকশনে দেখানো হয়। আপনি যখন এই মালিকানা সত্ত্বের অংশ করবেন, মালিকানা সত্ত্বের অংশের মধ্যে আপনি শেয়ার মূলধন এই বিষয়টা লিখবেন। শেয়ার মূলধনের ক্ষেত্রে আপনাকে এখানে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন পর্যন্ত লিখে দেখাইতে হবে। তারপরে আপনি লিখবেন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ এই জায়গার মধ্যে আমরা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ, তারপরে হচ্ছে আমাদের যে কোনো রকমের সাধারণ সঞ্চিতি, তারপরে হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিলে মানে সঞ্চিতি, যে কোনো রকমের সঞ্চিতির টাকা, এগুলো আমরা এই সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশের মধ্যে দেখাবো। তাই এইভাবে যদি আপনি আর্থিক অবস্থার বিবরণীগুলোকে সেগমেন্ট ওয়াইজ প্রিপারেশন নিতে পারেন, সংরক্ষিত আয় বিবরণীর কনসেপ্টটা যদি একটু প্র্যাকটিস করেন, বিশদ আয় বিবরণী অংশের অপরিচালন আয়, অপরিচালন ব্যয় অংশ যদি ক্লিয়ার হইতে পারেন, অগ্নিবিনষ্ট পণ্য, ভ্যাটের পরিমাণ, ভ্যাট চলতি হিসাব, ক্রয়ের উপরে ভ্যাট, বিক্রয়ের উপরে ভ্যাট, এই কয়টা আইটেম যদি আপনি প্র্যাকটিস করেন, আশা করা যায় 20 নাম্বারের যে প্রশ্ন আসবে, আশা করা যায় 20-এ 20 তো পাওয়া উচিত। আচ্ছা না হয় এখান থেকে 2 বা 3 নাম্বার বাদ দিলাম, মিনিমাম 15 বা 16 নাম্বার তো সবারই পাওয়া উচিত। জাস্ট যে কয়টা আইটেম মুখস্থ বলে গেছি আমি, এই কয়টা আইটেমই যদি আপনি প্র্যাকটিস করেন, যে কোনো বোর্ড পরীক্ষার জন্য, আপনার টেস্ট পরীক্ষার জন্য মিনিমাম 15-16 আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। কোশ্চান হাজারো কঠিন হোক, কোশ্চান হাজারো সহজ হোক। সহজ হলে তো 20-এ 20 পাবেনি, কঠিন হলেও 15 বা 16 ইজিলি পাওয়া সম্ভব। সো যে কয়টা আইটেম আমি বলছি একটু মনোযোগ সহকারে এগুলো প্র্যাকটিস করেন, পড়েন, তাইলে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারে আপনি ইনশাল্লাহ ভালো নাম্বার সিকিউর করতে পারবেন। এবার আসেন পরবর্তী আর যে জায়গাটা একটু দেখে আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করব। খুব লম্বা সময়ের ক্লাস না, জাস্ট আপনাদেরকে হচ্ছে একটু গাইডেন্স দেওয়া। পড়বেন তো আপনারাই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, যারা যারা পড়বেন, এই যে অধ্যায়গুলো, খ বিভাগ থেকে আপনাকে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হবে? খ বিভাগ থেকে আপনাকে অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। খ বিভাগে উত্তর করা লাগবে হচ্ছে 5টা। 5 × 10 কত নাম্বার? 50। এখানে কোশ্চেন থাকবে কত? এখানে কোশ্চেন থাকবে কয়টা? এখানে প্রশ্ন থাকবে হচ্ছে 9টা। উত্তর দেওয়া লাগবে কয়টা? আপনার 5টা। সো আপনি 5টা চ্যাপ্টার এখান থেকে নিজেরা সিলেকশন করে দেখেন তো, যারা যারা পড়ছেন মোটামুটি চ্যাপ্টারগুলো, ধরে নিচ্ছি আপনারা পড়ছেন মোটামুটি, বা না পড়লেও চ্যাপ্টারের নাম তো শুনছেন, এইচএসসি 26 ব্যাচ, একটু দেখেন তো এখান থেকে কোন চ্যাপ্টারগুলো থেকে প্র্যাকটিস করলে আপনার জন্য সহজ হবে, অথবা এখান থেকে নাম্বার খুব ইজিলি পাওয়া সম্ভব। দেখি যার যার চয়েসগুলো একটু আমাকে লিখে জানান, যার যার চয়েসগুলো একটু লিখে জানান এখান থেকে। করছেন, চয়েস করছেন কোনটা কোনটা পড়া উচিত, কোনটা কোনটা সহজ, কোনটা কোনটা থেকে অল্প পরিশ্রমে ভালো করা সম্ভব। আচ্ছা, এক একজনের এক এক রকমের চয়েস হইতে পারে, এক একজনের কাছে এক একটা সহজ, কারো কাছে যেটা কঠিন মনে হচ্ছে অন্যজনের কাছে সেটা সহজ মনে হয়, বিভিন্ন রকমের আলোচনা থাকতে পারে। আমি জাস্ট আমার পক্ষ থেকে একটা, আমি হইলে কি করতাম, জাস্ট আমি আমার চয়েসটা বলি। দেখেন, যদি আপনার সাথে পছন্দ হয় আপনি নেবেন, পছন্দ না হইলে আপনি আপনার রাস্তা মাপেন, আমি আমার রাস্তা মাপি। তার আমার কথা হইলো ভাই, অল্প পরিশ্রম করব, শিওর শট লাগবে আমার, যেখান থেকে আমার অ্যান্সার পারাই লাগবে, পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। আমি হচ্ছে অল্প পরিশ্রমে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমার জন্য সহজ হয়ে যাবে। আমি হইলে প্রথম যেটা চয়েস করব, 1 নাম্বার চয়েস যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই চ্যাপ্টার 4র্থ নাম্বার চ্যাপ্টার। এখান থেকে হচ্ছে শেয়ার ইস্যু, এইটা সবার আগে আমি পড়ব। শেয়ার ইস্যু এইখানে আমি আর 10-এ 10 লাগবেই। শেয়ার ইস্যু আমার জন্য 3 স্টার টপিক, এটা আমি সবার আগে শেষ করব। এটা আমার জন্য সহজ, এইটা এখানে কম পরিশ্রমে অল্প কয়টা জাবেদা মুখস্থ করলে মোটামুটি আমার এখানে কাজ শেষ, ঝামেলা নাই। তারপরে পরবর্তী যে চ্যাপ্টারটা আমি পড়বো সেটা হচ্ছে এর পরের চ্যাপ্টারটায় একটা গ্যাপ দিয়ে 6 নাম্বার চ্যাপ্টার, আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অংশের মধ্যে অবশ্যই আমি বিনিয়োজিত মূলধন, এইটা সবার আগে ভালো মতো শিখবো। বিনিয়োজিত মূলধন এটা তো আসবেই পরীক্ষাতে।
তারপরে হচ্ছে মোট লাভের অনুপাত, নিট লাভের অনুপাত, মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, এগুলো মোটামুটি ভালো মতো শিখলে চলতি সম্পত্তি, চলতি দায়, এগুলা খুঁজে বের করা, কার্যকরী মূলধন অনুপাত বের করা বা ত্বরিত অনুপাত বের করা, এই কয়টা অনুপাত যদি একটু ভালো মতো প্র্যাকটিস করি তাহলেই মোটামুটি আমার ঝামেলা কমে আসে। আর যেহেতু আমরা আর্থিক বিবরণী অংশের মধ্যে ওই বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করা সমন্বয়গুলো আমরা পারছি, তো এখান থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত সমন্বয় থাকতে পারে অনুপাতের মধ্যে, ঝামেলা পাকানোর জন্য মোট লাভ বের করে নিয়ে মোট লাভের অনুপাত বের করা, এর চাইতে টাফ কিছু তো আর থাকবে না। সো এই কয়টা করলে আমার মোটামুটি অনুপাত থেকে কাজ শেষ, তাহলে 20 নাম্বার শিওর। তার পরবর্তীতে এবার হচ্ছে চয়েস করার অপশন, অল্প পরিশ্রম কিন্তু বেশি নাম্বার পাওয়া সম্ভব, সেইটার ক্ষেত্রে চয়েস করা উচিত হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী স্টার চিহ্ন 3টা দিয়ে রাখেন। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে নগদ প্রবাহ বিবরণী এতদিন শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এটা ফুল সিলেবাসের মধ্যে 2026 আমার সময় প্রথমবার পরীক্ষাতে আসবে। সো নগদ প্রবাহ বিবরণী থেকে প্রশ্ন 26 সালে আসবেই, এটা ধরে নেওয়া যায়। এবং এখান থেকে খুব সহজেই অল্প কয়টা বিষয়, পরিচালন কার্যক্রম থেকে মুনাফা, তারপর হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের নগদ প্রবাহ, আর হচ্ছে কি অর্থায়ন কার্যক্রমের নগদ প্রবাহ, প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, এর বাইরে তো কিছু নাই। সো এই কয়টা জিনিস, আর হচ্ছে ওই পরিচালন অংশটা প্রত্যক্ষ পদ্ধতিতে করলে কেমন হবে, পরোক্ষ পদ্ধতিতে করলে কেমন হবে, নিটলাভ যদি দেওয়া থাকে তাহলে কোন পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, বা আর যদি আমাদের পরোক্ষ কার্যক্রম দেওয়া থাকে তাহলে অল্প কয়টা যোগ বিয়োগ, চলতি সম্পদের বৃদ্ধি হচ্ছে মাইনাস হবে, চলতি সম্পদের হ্রাস কি যোগ হবে, আর চলতি দায়ের বৃদ্ধি হচ্ছে যোগ হবে, চলতি দায়ের হ্রাস হচ্ছে হ্রাস হবে। তার মানে চলতি দায়ের সাথে সমমুখী সম্পর্ক, চলতি সম্পদের সাথে বিপরীতমুখী সম্পর্ক। সো এই কয়টা জিনিস মনে রাখতে পারলে নগদ প্রবাহ বিবরণী থেকে খুব অল্পতেই আমার পক্ষে একটা ভালো নাম্বার সিকিউর করা সম্ভব। 30 নাম্বার শেষ, বেশি না। এখান থেকে আপনার এই 3টা টপিকে 3 5 15টা সৃজনশীল যদি আপনি করেন, প্রত্যেকটাতে 5টা করে অঙ্ক, এক একটা টপিক থেকে আপনি জাস্ট 5টা অঙ্ক করেন, 5টা করে অঙ্ক করবেন, প্রত্যেকটাতে আপনি 5টা করে অঙ্ক করবেন, জাস্ট 5টা বোর্ড, 5টা বোর্ডের থেকে 5 টাইপের অঙ্ক, 5টা করে অঙ্ক করেন, জাস্ট বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, অন্য আর কিচ্ছু না। বোর্ড প্রশ্ন আছে আপনার বইয়ের পিছনে খুঁজলেই পাবেন। তো এই 3টা চ্যাপ্টার ঝামেলা শেষ। তবে নগদ প্রবাহ বিবরণী রিসেন্ট আপনার হয়তো পাবেন না, কারণ নগদ প্রবাহ বিবরণীর বোর্ড কোশ্চেন পাইতে হলে আপনাকে 2019, 2018, 2017 প্রশ্ন এগুলা একটু খুঁজতে হবে। তো এগুলো ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের ক্লাসে আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, যারা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন তারা পাবেন ইনশাল্লাহ নগদ প্রবাহ বিবরণীর ক্লাসে। আর যারা যারা এখনো বাইরে আছেন, দেখতেছেন, চিন্তাভাবনা করতেছেন কি করব, কোথায় যাব, তারা যদি একটু দিক নির্দেশনা পেতে চান, আমাদের হচ্ছে এই যে কামব্যাক ফাইনাল রিভিশন ব্যাচ এইচএসসি 2026 ব্যাচের জন্য এই কামব্যাক কোর্সে আপনি খুব দ্রুতই চাইলে ভর্তি হতে পারেন। তাহলে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার আগে আপনার একটা ভালো প্রিপারেশন তো হবেই, আর হচ্ছে টেস্ট পরীক্ষার পরে গিয়েও ইনশাল্লাহ সবগুলো চ্যাপ্টার যদি আপনি গুছায় পড়তে পারেন, ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ে A+ থাকবে আশা করা যায়। আচ্ছা, খেয়াল করে দেখেন, তাহলে 3টা চ্যাপ্টারের নাম বললাম, অল্পতেই আমার কাজ হয়ে যাবে। তার পরবর্তীতে গুরুত্ব দিয়ে আমি যেই চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। তবে উৎপাদন ব্যয় হিসাব থেকে এটা 2 স্টার দেওয়া টপিক, এখান থেকে প্রশ্ন আসবে কিনা গ্যারান্টি দিয়ে বলা যায় না। আবার এখানে এক টাইপের অঙ্ক আছে সোজা, একটু অন্য টাইপের অঙ্কেতে গেলে অনেক প্যাচগোজ দেওয়া থাকে। সো যদি উৎপাদন ব্যয়ের অঙ্কটা কঠিন হয়, সুতরাং সেটা আমার জন্য একটু রিস্কি জোন হয়ে যায়। সেই ক্ষেত্রে পরবর্তী চয়েস হিসেবে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ অনেকে চাইলে করতে পারে, অনেকে অব্যবসায়ী প্রতিষ্ঠান করে বা অংশীদারি করে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অব্যবসায়ী এবং অংশীদারির ঝামেলায় না গিয়ে মজুদ পণ্যের হিসাব রক্ষণ, যদিও এখানে হচ্ছে একটু টাইম কনজিউমিং, কারণ হচ্ছে আপনার লিফো পদ্ধতি, ফিফো পদ্ধতির ছক আঁকাটা ঝামেলাপূর্ণ, বাট অপেক্ষাকৃত সহজ। ওকে, অপেক্ষাকৃত সহজ মজুদ পণ্যের হিসাব রক্ষণ অব্যবসায়ী অংশীদারির তুলনায় এটা সহজ। এখানে শুধু এই ভারযুক্ত গড় পদ্ধতিটাই হচ্ছে একটু ঝামেলাপূর্ণ। ভারযুক্ত গড় পদ্ধতি এইটাই হচ্ছে আমাদের জন্য একটু ঝামেলা হয়। যখন ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল ইস্যু করা হয়, এই মাল ইস্যু করলেই ওই দামটা নতুন করে ভার নির্ণয় করতে হয়। সো এটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে ইস্যুর সময়। আর যখন আপনি নতুন করে যখন ক্রয় করতেছেন, মজুদ পণ্য ক্রয়, তখন গিয়ে আপনি নতুন ভার নির্ণয় করবেন, সেই ভারের মূল্য অনুযায়ী ইস্যুর টাকাগুলো কি হবে, বিয়োগ হবে।
তাহলে ক্রয়ের টাকাগুলো হচ্ছে নতুন মূল্যে এবং ওই মূল্যে হচ্ছে ইস্যুর টাকাগুলোকে বাদ দিতে হবে। এই ভারযুক্ত গড় পদ্ধতিতে এই একটা জায়গাতেই প্যাস, বাকিটা খুবই সহজ, এটা কোনো ঝামেলাপূর্ণ মোটেই না। আচ্ছা, কতদিন হলো কোর্স চালু হয়েছে? স্যার কোর্স চালু হয়েছে অলরেডি আমাদের প্রথম সপ্তাহের ক্লাস শেষ, প্রথম সপ্তাহের ক্লাস মোহাম্মদ পারভেজ প্রথম সপ্তাহের ক্লাস হয়ে গেছে, এখনও ক্লাস রানিং আছে। চাইলে আপনি ভর্তি হয়ে এক সপ্তাহের ক্লাস আপনি রিকভার করতেই পারেন। এক সপ্তাহে হয়তোবা একটা চ্যাপ্টার হয়তোবা শেষ হয়েছে। এছাড়া আমাদের ফুল সবগুলো চ্যাপ্টারের হচ্ছে অলরেডি আপনি রেকর্ডেড ভার্সন পেয়ে যাবেন। আমাদের আগের ব্যাচের যারা আমাদের সাথে অনেক আগে থেকে যুক্ত তাদের টোটাল সবগুলো চ্যাপ্টারের আপনি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যেটাতে সমস্যা সেটা আপনি ক্লিয়ার হতেই পারবেন। আর এখন যেহেতু রানিং চলতেছে আপনি লাইভও দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন ব্যয় হিসাব করব, মজুদ পণ্যের হিসাব রক্ষণ করব। তাহলে এটা হচ্ছে একটা কিন্তু আরেকটার পরিপূরক, একটা অন্যটার সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। আরেকটা আমার তো অঙ্ক লাগবে। অঙ্ক হয়েছে কয়টা আমার? একটা, দুইটা আর হচ্ছে এই তিনটা হলো শিওর শর্ট। তারপরে এই উৎপাদন ব্যয় আর মজুদ পণ্য থেকে হচ্ছে যে কোনো একটা আমি অ্যান্সার করব। তাহলে কয়টা হলো? চারটা। আরেকটা চ্যাপ্টার লাগবে, সেই চ্যাপ্টারটা হচ্ছে কি অল্প পরিশ্রমেই করা যাবে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এটা চাইলে আপনি করতে পারেন যদি আপনার কাছে এটা সহজ মনে হয়। তবে এটার হচ্ছে বিগত বছরের যেহেতু এটা ফুল সিলেবাসের মধ্যে এটা আছে অলরেডি, শর্ট সিলেবাসে ছিল না, যদি এটার কোশ্চান ভালো মতো আপনি খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনি অন্য একটা অপশন হিসেবে এই অংশীদারি চাইলে অনেকে করতে পারেন, অনেকে অ্যাভয়েড করতে পারেন। অংশীদারি থেকে দুই টাইপের অঙ্ক, যদি আপনার চলতি হিসাবের জেড দেওয়া থাকে সেটা ঝামেলাপূর্ণ, বাট নর্মালি যে অঙ্কটা দেওয়া থাকে সেখানে হচ্ছে উত্তোলনের সুদের হিসাব, মূলধনের সুদ নির্ণয় করা, এইটা মোটামুটি যদি পরীক্ষাতে আসে আপনি অ্যান্সার করতে পারেন। তাহলে আইদার আপনি অংশীদারি করতে পারেন অথবা মনে হয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এটা করাটা বেশি ভালো, যেহেতু নতুন সিলেবাসের মধ্যে এটা আছে, টিচাররা এখান থেকে প্রশ্ন দেওয়াটা খুব স্বাভাবিক। সো নগদ প্রবাহ বিবরণী এইটা নতুন আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এইটা নতুন। এছাড়া বাকি প্রশ্নগুলো অর্থাৎ আপনার এই শেয়ার ইস্যু, অনুপাত, উৎপাদন আর মজুদ পণ্যের হিসাব রক্ষণ এগুলোর তো বিগত 4-5 বছরের বোর্ড কোশ্চেন তো সবার কাছেই মোটামুটি আছে, বইয়ের মধ্যে অ্যাভেলেবেল। সো একটু বাছাই করে এই কয়টা চ্যাপ্টার যদি আমি পড়ি তাহলে আমার জন্য প্রিপারেশান নেওয়াটা সহজ হয়ে যায়। যেটা করব ওই নিয়মের সবগুলো অঙ্ক করে ফেলবো। শেয়ার ইস্যু যখন করব, শেয়ার ইস্যুর যত টাইপের অঙ্ক আছে 5 বা 6 টাইপের অঙ্ক সবগুলো করে ফেলবো। তাইলে দেখা যায় যে বোর্ড প্রশ্ন যেইভাবেই আসুক, সহজ হোক কঠিন হোক, আমি অ্যান্সার করতে পারবো। অনুপাত থেকে যতগুলো অনুপাত আছে মোটামুটি 4 থেকে 5টা বোর্ডের কোশ্চেন ভালো মতো করলে দেখবেন যে রিপিটেড টাইপের প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, এটার ম্যাথ পাওয়াটা ঝামেলা, বোর্ড কোশ্চেন। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এখানে অথবা ঝামেলায় পাবেন, এই দুটা পাবেন না খুঁজে, রিসেন্ট বইতে এগুলো দেওয়া থাকবে না। তবে আমরা আমাদের ক্লাসগুলোতে পিডিএফ আকার স্টুডেন্টদেরকে সেগুলো প্রোভাইড করে দিচ্ছি। আর আপনি হচ্ছে উৎপাদন ব্যয়, মজুদ পণ্যের হিসাব রক্ষণ একটু প্র্যাকটিস করেন বোর্ড কোশ্চেন দেখে দেখে, তাইলে আশা করা যায় আর অংশীদারি একটু শিখে রাখেন যতটুকু সহজ হয়। তো এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করতে পারি তাহলেই আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সৃজনশীল অংশে 70-এ 70 পাওয়া সম্ভব। 70-এ 70 যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, যেই 5-6 নাম্বার যদি আপনার কম আসে, 73-74 নাম্বার যদি হয়ে যায় তাহলে এমসিকিউতে যাতে 30-এ 30 আসে সেভাবে একটু প্র্যাকটিস করতে পারেন। আসেন অল্প কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে আমরা আমাদের ক্লাস আলোচনা শেষ করি। কারণ যা বলে দিলাম যদি আমার সিকোয়েন্সটা আপনার কাছে পছন্দনীয় হয় যে এই অঙ্কগুলো করা যেতে পারে, আপনি এখনই ক্লাসটা শেষ করে বইটা খুলে বসেন, আপনার বইয়ের পিছনের দিকে যান যেখানে বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে সেকেন্ড পেপারের, সেখান থেকে আপনি শেয়ার ইস্যুর যতগুলো অঙ্ক আছে দেখেন, অঙ্কের টাইপগুলো দেখেন যে ভ্যারিয়েশন কোথায় আছে। আর একই টাইপের কোশ্চেন হলে সেটা একটা করলেই হচ্ছে, খুঁজে বের করেন 5টা অঙ্ক। অনুপাতের 5টা অঙ্ক নিজে এখন খুঁজে বের করেন বিগত 3-4 বছরের বোর্ড কোশ্চেন দেখে। সো আপনি আপনার সাজেশন করতে পারবেন এবং ওগুলো যদি নিজে নিজে সমাধান করতে পারেন আপনি 70-এ 70 পাবেন। শুধু কষ্ট করে কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, কারণ কোর্সে ভর্তি হইলে যেটা হবে টিচাররা আপনাকে খুঁজতে হবে না, টিচার খুঁজে রাখছে, আপনাকে বলবে যে এটা প্র্যাকটিস করো, এটা প্র্যাকটিস করো। আর যদি নিজে নিজে পারেন তো ভালো, যদি না পারেন সেই ক্ষেত্রে একটু ভাইয়াদের কথা স্মরণ করবেন, কারণ ক্লাসে আমরা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করাই দিই। আসেন 1 নাম্বার কোশ্চেনটা করি সবাই। 1 নাম্বার প্রশ্ন, মোট লাভের অনুপাত এটা দ্বারা কি যাচাই করা হয়? মোট লাভের অনুপাত যাচাই করে কি? মোট লাভের অনুপাত যাচাই করে হচ্ছে মুনাফা অর্জন করার ক্ষমতা, মুনাফা অর্জন করার ক্ষমতা। তারপরে কোশ্চেন নাম্বার 2-এ আসি। 2 নাম্বারে বলছে, ওকে যারা যারা ক্লাস দেখতেছেন একটু চেষ্টা করেন দেখি
এই মোট লাভের অনুপাতটা বের করতে পারি কিনা, চেষ্টা করি সবাই। আসেন মোট লাভের অনুপাত নির্ণয় করব। তো মোট লাভের অনুপাত যদি নির্ণয় করতে হয় তাহলে আমার লাগবে কি কি? আমার লাগবে হচ্ছে মোট লাভের পরিমাণ এইটা কত, এইটা জানার দরকার। আর মোট লাভকে আমি ভাগ দিব কি দ্বারা? মোট লাভকে আমি ভাগ দিব হচ্ছে নিট বিক্রয় দ্বারা। আর এটাকে কত দিয়ে গুণ? 100 দিয়ে গুণ। তাইলে আমার হচ্ছে মোট লাভের অনুপাত আসবে। তো দেখি প্রশ্নের মধ্যে কি কি আছে। বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 16 লক্ষ। বিক্রয় ফেরত, তো এই টাকাটা আমার এখান থেকে বিয়োগ হবে। আর হচ্ছে বিক্রয় বাট্টা, এটাও কি হবে? বিয়োগ হবে বা বাদ যাবে। তাহলে বিক্রয়ের পরিমাণ 16 লক্ষ। 16 লক্ষ টাকা থেকে আমি বাদ দিব হচ্ছে বিক্রয় ফেরতের টাকা আর হচ্ছে বিক্রয় বাট্টার টাকা 1,40,000 আর হচ্ছে 1,10,000। 1,40,000 1,10,000 মানে কত? 2,50,000। 16 লক্ষ থেকে 2,50,000 বাদ দিলে থাকবে কত? 13,50,000। তাইলে আমার নিট বিক্রয়ের পরিমাণ কত পেলাম? 13,50,000। নিট বিক্রয়ের পরিমাণ 13,50,000। নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে ফেললাম। আর হচ্ছে লাগবে কোনটা? মোট লাভ। দেখেন অঙ্কের মধ্যে মোট লাভ ডিরেক্ট বলে দেওয়াই আছে, কোনো ঝামেলা নাই। মোট লাভের মান কত? 5 লক্ষ। এই লিখলাম উপরে 5 লক্ষ, গুণ দিলাম হচ্ছে ইন্টু 100। এবার একটু ক্যালকুলেটর হাতে নেন, নিয়ে দেখেন ক্যালকুলেশন করতে পারেন কিনা। 5 লক্ষ ভাগ 13,50,000। 5 লক্ষ ভাগ 13,50,000 একটু বড় টাইপের একটা মান আসবে। সেখান থেকে যদি আপনি দশমিকের পরে 2 ঘর রাখেন, মানটা হবে 37.04%। 37.037 এই টাইপের একটা মান আছে। তো এটাকে দশমিকের পরে 2 ঘর দিলে উত্তরটা হবে ঘ নাম্বার অপশন 37.04। এই যে প্রশ্নটা করলাম এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসা প্রশ্ন। বরিশাল বোর্ড, এবছরের বরিশাল বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড। প্রশ্ন বেশ টাফ ছিল এইচএসসি 25 ব্যাচের। সবচাইতে বেশি হার্ডেস্ট প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ডে। কুমিল্লার প্রশ্ন মোটামুটি, কুমিল্লার এমসিকিউটা অনেক টাফ ছিল, কুমিল্লার সৃজনশীলটা অপেক্ষাকৃত সহজ। কিন্তু এমসিকিউ এবং সৃজনশীল দুইটা মিলে যদি সবচেয়ে হার্ড কোশ্চেন ধরতে হয় সেক্ষেত্রে দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড আর হচ্ছে আপনার বরিশাল বোর্ড, তারা একটু বেশ ভালো ধরা খাইছে। আচ্ছা, তো যাই হোক, আসেন পরবর্তী কোশ্চেন খেয়াল করি আমরা, দেখি নিজেরা পারি কিনা। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, নাম্বার 5। দেখি নিজেরা একটু প্র্যাকটিস করি, নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এই টাইপের প্রশ্ন ভেরি রিসেন্ট আপনার বোর্ড পরীক্ষাতে আসছে। সো বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি আপনি উইদাউট এনি লেখাপড়া সলভ করতে পারেন, আপনার কনফিডেন্স আশা করি বাড়বে, কনফিডেন্স বাড়বে। আসেন দেখি কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 খেয়াল করি আমরা। কোশ্চেন নাম্বার 3-এর মধ্যে কি বলা আছে? কিসের পরিমাণ চাইছে? কারখানা ব্যয়ের পরিমাণ জানতে চাইছে। কারখানা ব্যয়ের পরিমাণ নির্ধারণ করব। কারখানা ব্যয়ের পরিমাণ, আচ্ছা, কারখানা ব্যয়ের পরিমাণ যদি নির্ণয় করতে হয় সেই ক্ষেত্রে খেয়াল করেন প্রশ্নের মধ্যে যা যা বলে দেওয়া আছে। কারখানা ব্যয়ের পরিমাণ নির্ধারণ করতে চাইলে খেয়াল করেন তো আপনার প্রশ্নে প্রত্যক্ষ কাঁচামালের পরিমাণ কত? প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে কত? 15,000 টাকা। কাঁচামালের মান হচ্ছে 15,000। আচ্ছা, এই পাশেই লিখি, কাঁচামালের পরিমাণ হচ্ছে 15,000। এর সাথে যোগ করি আমাদের প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত? 7,000 টাকা। অন্যান্য প্রত্যক্ষ ব্যয় নাই, তাইলে কাঁচামাল আর মজুরি এই দুইটাকে যোগ করলে যেটা আসে তার নাম মুখ্য ব্যয়। 15 আর 7 কত হইল? 22,000 টাকা। এর সাথে মুখ্য ব্যয়ের সাথে যোগ দিব কি? মুখ্য ব্যয়ের সাথে যোগ দিতে হয় কারখানা উপরিব্যয়কে। কারখানা উপরিব্যয় কত? প্রত্যক্ষ মজুরির 40%। তার মানে প্রত্যক্ষ মজুরি কত? 7,000। এই 7,000-এর কত ধরতে হবে? 40%। 7,000 টাকার 40% যদি আমরা করি, 7,000 টাকার 40% মুখে মুখে যদি করতে চান, দেখেন 40% কথাটার মানে হচ্ছে 40 ভাগ কত? 100। পার্সেন্টেজ মানে 100 দিয়ে ভাগ। আপনি যদি মুখে মুখে কাটাকাটি করেন, এই 100-র 2টা শূন্য আর 7,000 থেকে 2টা শূন্য কাটাকাটি করে দেন, তাহলে থাকে কি? 70 আর 40। তাইলে গুণ করেন 4 এবং 7। 4 সাথে কত হইল? 4 সাথে হইল 28। একটা শূন্য একটা শূন্য, 2টা শূন্য, 2,800 টাকা। 2,800 টাকা হচ্ছে কিসের পরিমাণ? কারখানা উপরিব্যয়। আপনি চাইলে দ্রুত, কারণ ক্যালকুলেটর লিখতেও তো টাইম লাগে, মুখে মুখে করতে পারেন। কোনো কিছুর পার্সেন্টেজ যদি বের করতে হয়, ওই যার সাথে গুণ হবে সেটার মধ্যে শূন্য যদি বেশি দেওয়া থাকে, জাস্ট 2টা শূন্য কেটে ফেলে দিবেন। 2টা শূন্য বাদ দিয়ে বাকিটা গুণ করলেই অ্যান্সার। 2টা শূন্য বাদ দিয়ে হিসাব করবেন, তাহলে খুব দ্রুতই আপনি ক্যালকুলেশন করতে পারবেন, অথবা ক্যালকুলেটর দিয়ে করেন, সমস্যা নাই। তাহলে কারখানা উপরিব্যয় কত পেলাম? 2,800। তাহলে কারখানা উপরিব্যয় যোগ হবে হচ্ছে 2,800।
কারখানা উপরিব্যয় যদি আমি যোগ করি তাহলে যোগফল কত হয় 24,800। আর এই 24,800 টাকার নামই হবে কি কারখানা ব্যয়ের পরিমাণ, কারখানা ব্যয়ের পরিমাণ। আর কারখানা উপরিব্যয়ের পরিমাণ কত ছিল? কারখানা উপরিব্যয়ের পরিমাণ ছিল 2,800। যোগ করে কারখানা ব্যয়ের পরিমাণ কত পেলাম? 24,800 আছে। এই যে খ নাম্বার অপশনটা অ্যান্সার, খ নাম্বার অপশন। দেখেন উৎপাদন ব্যয় থেকে খুব ইজিলি আপনি উৎপাদন ব্যয়টা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব ইজিলি আপনি এমসিকিউতেও নাম্বার পাবেন, পাশাপাশি সৃজনশীল অংশেও নাম্বার পাবেন। মূলত এই বিষয়গুলোই আসে পরীক্ষার মধ্যে আসে। তার পরবর্তী প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্যটা কি? উৎপাদন ব্যয় বিবরণী আমরা কেন তৈরি করব? উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করার উদ্দেশ্য যেটা আমাদের, সেটা হচ্ছে যে পণ্যদ্রব্য উৎপাদন করতে আমাদের ব্যয় কত টাকা হবে। কারণ আমরা হচ্ছে পণ্য উৎপাদনের আগে ব্যয়ের পরিমাণটা নির্ধারণ করি যে আমাদের ব্যয় কত, তারপরে গিয়ে আমরা আমাদের লাভের পরিমাণ চিন্তা করব যে যদি আমার খরচ হয় 100 টাকা তাহলে আমি বিক্রয় মূল্য ধরলাম যে 20% মুনাফা করব, তাহলে 100 টাকার 20% করলে 20 টাকা মুনাফা, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে আগে হচ্ছে আপনি ব্যয় নির্ধারণ করলেন, ব্যয়ের পরে আপনি হচ্ছে মুনাফার একটা পার্সেন্টেজ দিয়ে মুনাফার পরিমাণ বের করে বিক্রয় মূল্য বের করলেন। তাহলে আগে ব্যয় নির্ধারণ করব, তারপরে গিয়ে হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, তারপরে গিয়ে বিক্রয়ের পরিমাণ, এবং এই পরিমাণ মুনাফা করলে আপনার ব্যবসায় ঠিকমতো চলবে কি না, না আপনি আরও বেশি মুনাফা করতে চান, অথবা এই পণ্যের উৎপাদন ব্যয় বেশি হয়ে যাচ্ছে, না এই পণ্য উৎপাদন করা ঠিক হবে না, এই টাইপের ডিসিশন মেক করতে আপনাকে সহায়তা করে এই উৎপাদন ব্যয় বিবরণী। কিভাবে? আগে থেকেই ব্যয়ের পরিমাণটাকে নির্ধারণ করার মাধ্যমে। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উৎপাদন ব্যয় বিবরণীর উদ্দেশ্যটা কি হবে? যে পণ্য উৎপাদনের ব্যয় নির্ধারণ করা, পণ্যের উৎপাদনের ব্যয় নির্ধারণ করা, এইটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। ব্যয় নির্ধারণের পরে গিয়ে আমরা যাব হচ্ছে মুনাফার ক্ষেত্রে, তারপরে যাব হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে। সো এই উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে পণ্য উৎপাদন করার পূর্বেই প্রস্তুত করা হয় এবং এর মাধ্যমে পণ্য উৎপাদন করা হবে নাকি হবে না এই টাইপের সিদ্ধান্তগুলো আমরা ইজিলি নিয়ে ফেলতে পারি। আসেন পরবর্তী 5 নাম্বার কোশ্চেনটা দেখি। এখানে হচ্ছে নিট বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে, ভ্যাটের একটা অঙ্ক। 15% ভ্যাট সহ কত টাকা? 2,87,500। তাহলে এই বিক্রয় মূল্য হচ্ছে কি ভ্যাট সহ, তো এখান থেকে ভ্যাটের টাকাটা বাদ দিলে নিট বিক্রয়ের পরিমাণ চলে আসবে। তাহলে জাস্ট ক্যালকুলেশনটা এরকম, 2,87,500 ইন্টু ভ্যাট মানে হিসাব হচ্ছে 15 ডিভাইডেড বাই 115, 15/115 করবেন, আপনার এখানে ভ্যাটের পরিমাণ আসবে। দেখি ক্যালকুলেটারে করেন, দেখি ক্যালকুলেটারে করেন 2,87,500 এটার 15/115 করে দেখেন ক্যালকুলেটারে মান কত আসে, মান কত হয় দেখেন, নিজেরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করেন। 2,87,500, 2,87,500 এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ ভ্যাট সহ, গুণ হচ্ছে 15, তারপরে ভাগ হচ্ছে 115, করলে টাকার পরিমাণ কত আসে? 37,500। 37,500 হয়েছে কি সবার? 37,500। এই 37,500 টাকা হচ্ছে কি ভ্যাটের পরিমাণ। সো এইটা আমরা বিক্রয় থেকে ভ্যাটের টাকাটা বাদ দিয়ে দেখাবো। সো ভ্যাটের পরিমাণ যদি আপনি বাদ দেন 37,500, তাহলে 2,87,500 থেকে 37,500 বাদ দিলে বিয়োগ ফলটাই হচ্ছে নিট বিক্রয়, অর্থাৎ 2,50,000 টাকা, 2,50,000 টাকা। সো এই টাইপের যদি আমাদের আর্থিক বিবরণী অংশের মধ্যে থাকে তাহলে ক্রয় থেকে ক্রয়ের ভ্যাট বাদ দিবেন, বিক্রয় থেকে বিক্রয়ের ভ্যাট বাদ দিবেন। ভ্যাট চলতি হিসাবের যেই জেড দেওয়া থাকবে ডেবিট জেড অথবা ক্রেডিট জেড, ক্রয়ের দিকের যেই ভ্যাট সেটা লিখবো আমরা ডেবিট পাশে, বিক্রয়ের ভ্যাট লিখবো হচ্ছে ক্রেডিট পাশে। তারপরে এবার ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত, ভ্যাট চলতি হিসাবের যদি ডেবিট উদ্বৃত্ত হয় লিখবেন সম্পত্তির পাশে, ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত হলে লিখবেন চলতি দায়ের পাশে। এটাই হচ্ছে আপনার ভ্যাট আসতে পারে। ঢাকা বোর্ড পরীক্ষার জন্য ভ্যাট বেশ ইম্পর্টেন্ট, ঢাকা চট্টগ্রাম বোর্ডের জন্য এই ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করা ক নাম্বারের প্রশ্নে আসতেই পারে। এইভাবে যদি আমরা বিগত বছরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারি এবং আমি যে কয়টা টপিকের নাম বলছি সে কয়টা টপিক যদি সিরিয়াসলি প্র্যাকটিস করতে পারেন তাহলে খুব ইজিলি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে ভালো রেজাল্ট করা সম্ভব, টেস্টেও ভালো করা সম্ভব। সো যারা যারা একটু আতঙ্কে আছেন, ভয়ে আছেন, তাদের ভয় কাটানোর জন্য বলছি টেনশন নেওয়ার কিছু নাই। জাস্ট আই এডুকেশনের
এই কামব্যাক 2.0 এই কোর্সটা কিনেন, অথবা এইচএসসি 27 ব্যাচের যারা আছেন তারা হচ্ছে একটু এগিয়ে রাখেন নিজেকে, মিশন এ প্লাস ব্যাচ, মিশন এ প্লাস ব্যাচে চলে আসেন। তাহলে যেটা হবে যে আপনি এখন থেকেই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারেই নিজেকে এগিয়ে রাখতে পারবেন। সো এইচএসসি ব্যাচে অ্যাকাউন্টিংয়ের রেজাল্ট বেশ খারাপ ছিল, ফার্স্ট পেপারে যেমন ফেল, সেকেন্ড পেপারেও অনেক ফেল, প্রায় 42% শিক্ষার্থী। সো এই দায়ভারটা শুধুমাত্র শিক্ষার্থীদের না, আমাদের শিক্ষকদেরও যথেষ্ট পরিমাণে এখানে দোষ ভুল ত্রুটি আছে। কারণ আমরা শিক্ষকরা হচ্ছে আপনাদেরকে এমন অভ্যস্ত বানায় ফেলছি যে এইচএসসি পরীক্ষার আগে আমার একটা শিওর শর্ট ক্লাস আসবে, এক ক্লাসেই আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শেষ করে দিব, এক ক্লাসেই সৃজনশীল শেষ, এক ক্লাসেই এমসিকিউ শেষ, তাহলে আপনার বোর্ড পরীক্ষাতে এ প্লাসও চলে আসবে। এভাবেই বিগত 4-5 বছর যাবৎ স্টুডেন্টরা অভ্যস্ত ছিল, ওই প্যাটার্নের প্রশ্নও হয়েছে লাকিলি হয়তো বা, এবং স্টুডেন্টরা ভালো করছেও। বাট এইচএসসি 25 ব্যাচে এসে কিছু ধারাবাহিকতার পরিবর্তন হয়েছে। এখানে শুধু পরীক্ষার আগের রাতের একটা ওয়ান শট ক্লাস দিয়ে শেষ করা সম্ভব না, শেষ করা উচিতও না। কারণ হচ্ছে এতে স্টুডেন্টদের পায়ে কুড়াল মারা হয়। প্রথম থেকেই আপনি নিয়মিত প্র্যাকটিস করেন, ডেইলি আপনি আধা ঘন্টা করে অ্যাকাউন্টিং পড়েন, প্রতিদিন অ্যাকাউন্টিংয়ের একটা করে অঙ্ক আপনি করেন, তাহলে 2 বছরের মধ্যে অ্যাকাউন্টিংয়ে আপনি জাহাজ না ভাই, আপনি অ্যাকাউন্টিংয়ের মহাসাগর হয়ে যেতে পারবেন। এইভাবে যদি লেখাপড়াটা করার অভ্যাস করি, প্রতিনিয়ত অনুশীলনটা যদি আমরা করি, তাহলে পরীক্ষার আগের রাতে আর ওই শিওর শর্ট ক্লাসের আশায় বসে থাকা লাগবে না। অমুক স্যারের পানি পড়া, তমুক স্যারের শিট, সাজেশান, নোট, হাইলাইট, সুপার শর্ট, সুপার বোম ক্লাস, একদম পুরো বুলেট ক্লাস, এগুলোর আশায় বসে না থেকে নিজে অনুশীলন করেন, তাহলেই আশা করি কিছু শিখবেন, ভবিষ্যতেও কাজে লাগবে। যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন তখনও কাজে লাগবে, এবং জীবনে বলতে পারবেন যে আপনি অ্যাকাউন্টিং শিখে অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পাইছেন, গোজামিল দিয়ে অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পান নাই। সো যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন। অলরেডি 1 সপ্তাহের ক্লাস হয়ে গেছে, যত দেরি আপনি করবেন তত আপনি আরও নিজে পিছায় পড়বেন। ওকে, তাহলে আজকে আর ক্লাস না বাড়াই, আমরা মোটামুটি আপনাদেরকে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম, এমসিকিউ কিভাবে পড়তে হয় সেটা মোটামুটি দেখাই দিছি। এভাবে আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ের ভয় দূর হয়ে যাক। ওকে, আল্লাহ হাফেজ।